প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কলেজ শাখার ছাত্রদের জন্য ক্লাস নেব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তো এই অধ্যায়ে আমরা বেশ কিছু জিনিস শিখতে পারবো। আমি শিক্ষণ ফল লিখলাম না বোর্ডে। আমরা শিখব তাপগতিবিদ্যা কি, তাপগতিবিদ্যার সূত্র, বিভিন্ন তাপমাত্রা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এরপরে তাপীয় সমতা, তারপরে নিম্ন স্থিরবিন্দু, উষ্ণতম একটি পদার্থ, অনেক কিছু আমরা ইনশাল্লাহ শিখব। তো আমরা শুরু করছি। প্রথমে শিখব আমরা তাপীয় সমতা। খেয়াল করো, তাপীয় সমতা। তাপীয় সমতা কি? একাধিক বস্তু পরস্পরকে সংস্পর্শ করে থাকা অবস্থায় যদি তাপের কোনো আদান প্রদান না ঘটে তাকে বলে কি? তাপীয় সমতা। অর্থাৎ খেয়াল করো, এ একটা বস্তু, বি আর একটা বস্তু, এটা কিন্তু পরস্পরকে সংস্পর্শ করে আসছে। সংস্পর্শ করলেও এ থেকে তাপ বিতে যাবে না, বি থেকে তাপ এতে আসবে না। অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না। যদি তাপের আদান প্রদান না হয় তাহলে তাকে বলে কি? তাপীয় সমতা। অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা সত্ত্বেও যদি তাপের কোনো আদান প্রদান না হয় তাহলে তাকে তাপীয় সমতা বলে। আশা করি কি বুঝতে পেরেছ। এবার আমরা শিখব তাপমাত্রা। তাপমাত্রা আমরা আগে শিখেছিলাম। তাপমাত্রা কি? খেয়াল করো, তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে সংস্পর্শে আসলে বস্তুটা তাপ হারাবে না গ্রহণ করবে। যেমন আমি যদি হাত দ্বারা বোর্ডকে স্পর্শ করি তাহলে আমার হাত থেকে তাপ বোর্ডে যেতে পারে, আবার বোর্ড থেকে তাপ আমার হাতে আসতে পারে। এই ঘটনাকে বলে কি? তাপমাত্রা। তো তাপমাত্রার একক হচ্ছে কি? কেলভিন, এটা এসআই একক, আর সিজিএস একক হচ্ছে কি? সেলসিয়াস। আর তাপমাত্রাকে প্রকাশ করে টি অথবা কি থিটা, যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। আশা করি কি বোঝা যাচ্ছে। এবার আমরা শিখব থার্মোমিটার। থার্মোমিটারের নাম আমরা সবাই শুনেছি, থার্মোমিটার। থার্মোমিটার কি? তাপমাত্রা পরিমাপক যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে বলে থার্মোমিটার। যেমন আমাদের দেহের তাপমাত্রা আমরা কিন্তু পরিমাপ করি কখন? যখন আমরা বলি জ্বর আসছে। অর্থাৎ শরীরের তাপমাত্রা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে আমরা তাকে কি বলি? জ্বর বলি। তাহলে আমাদের দেহের নর্মাল তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি কি ফারেনহাইট। অর্থাৎ মানব দেহের তাপমাত্রা মাপা হয় যে স্কেলে, সেই স্কেলের নাম হচ্ছে ফারেনহাইট স্কেল। এটা সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। এখন দেহের তাপমাত্রা যদি 98 থেকে কোনো ক্রমে বেড়ে যায় তাহলে তাকে আমরা কি বলি? জ্বর বলি। থার্মোমিটার আরো বিভিন্ন স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, অনেকগুলো স্কেল আছে। তো আমরা সাধারণত জ্বর মাপি বা মানব দেহের তাপমাত্রা পরিমাপ করি এই ফারেনহাইট স্কেলে। এইটা একটা টপিক গেল। এরপর আমরা পড়ব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? আমাদের দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে বা তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। যেমন এ একটা বস্তু, বি একটা বস্তু। এ এবং বি বস্তু যদি তৃতীয় বস্তু সি এর সাথে তাপীয় সমতায় থাকে তাহলে এ এবং বিও পরস্পরের সাথে কি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আশা করি কি বুঝতে পেরেছো। অর্থাৎ দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে। আশা করি কি বুঝতে পেরেছো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার আমরা পড়ব উষ্ণতা মিতি।
ধর্ম, উষ্ণতা মিতি ধর্ম। উষ্ণতা মিতি ধর্ম কি? যে আমাদের যে ধর্মের সাহায্যে বা যে ধর্ম ব্যবহার করে কোনো পদার্থের উষ্ণতা সূক্ষ্ম ও সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে উষ্ণতা মিতি ধর্ম বলে। আমি আবার বলি, যে ধর্ম ব্যবহার করে কোনো পদার্থের উষ্ণতা সূক্ষ্ম ও সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে বলে উষ্ণতা মিতি ধর্ম। এবার উষ্ণতা মিতি ধর্ম থেকে আমরা উষ্ণতা মিতি কি করব? পদার্থ করব। উষ্ণতা মিতি পদার্থ কি? যে যেসব পদার্থের উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা যায়। আবার বলি, যেসব পদার্থের এই উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা যায় তাদেরকে বলে উষ্ণতা মিতি পদার্থ। যেমন আমরা পারদ থার্মোমিটার নাম শুনছি না? পারদ থার্মোমিটার, এবারে গ্যাস থার্মোমিটার, এগুলি কিন্তু আমাদের সবই কি উষ্ণতা মিতি পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়। কার? যেমন পারদ থার্মোমিটার, কার? পারদের উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে পারদ থার্মোমিটার তৈরি করা হয়। আবার গ্যাস থার্মোমিটার একইভাবে গ্যাসের আমাদের উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে তৈরি করা হয়। এভাবে গতানুগতিকভাবে সকল থার্মোমিটারই কোনো না কোনো পদার্থের উষ্ণতা মিতি ধর্ম ব্যবহার করে তৈরি করা হয়। তাকে বলে কি উষ্ণতা মিতি কি পদার্থ। আশা করি কি বুঝতে পেরেছো? উষ্ণতা মিতি ধর্ম, উষ্ণতা মিতি পদার্থ। এবার আমরা পড়ব নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা কি বরফ বিন্দু। তাহলে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু এটা কি? এটা আমরা আগেও পড়েছি। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। যেমন বরফের গলনাঙ্ক কত? অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে কি আমাদের বরফের নিম্ন বিন্দু বা বরফ বিন্দু কি 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তাহলে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তাকে কি বলে? নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলে। এটাকে ইচ্ছা করে আমরা কি থিটা আইস দ্বারা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এবার আমরা একটা বলবো এর উল্টাটা স্টিম। স্টিম বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু, অর্থাৎ এটা কি উল্টাটা বলবো আমরা স্টিম বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু। স্টিম বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু কি? যে তাপমাত্রায় পানি ফুটে জলীয় বাষ্পেতে পরিণত হওয়া শুরু করে তাকে বলে আমাদের স্টিম বিন্দু। যেমন আমরা জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে জলীয় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ স্টিম বিন্দু পানির স্টিম বিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা কি থিটা স্টিম দ্বারা প্রকাশ করতে পারি। থিটা স্টিম, অর্থাৎ পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? ফুটে জলীয় বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে বলে আমাদের যে স্টিম বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু। আশা করি কি তোমরা বুঝতে পারছো। এবার খেয়াল করো, আমরা পড়ব নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা ইনশাআল্লাহ পড়ব। বা স্টিম বিন্দু বা বরফ বিন্দু এর মধ্যে সম্পর্ক। স্টিম ও বরফ বিন্দুর মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্টিম ও বরফ বিন্দুর মধ্যে একটি গাণিতিক সম্পর্ক রয়েছে, সেটা আমরা করব। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে আমরা সেলসিয়াস স্কেলের গাণিতিক সমীকরণ বের করতে পারবো, আবার ফারেনহাইট স্কেলের গাণিতিক সমীকরণ বের করতে পারবো। একইভাবে যতগুলো আমাদের থার্মোমিটার আছে বা যতগুলো স্কেল আছে সবগুলো স্কেলের গাণিতিক সমীকরণ আমরা এই সমীকরণের সাহায্যে ইনশাআল্লাহ কি বের করতে পারবো।
তাহলে প্রথমেই আমরা ধরলাম, এটা মুছে দিচ্ছি। তাহলে তাহলে কি বলবো আমরা, স্টিম ও বরফ বিন্দুর মধ্যে সম্পর্ক। প্রথমে ধরলাম বরফ বিন্দুর তাপমাত্রা থিটা আইস, কি বরফ বরফ বিন্দুর তাপমাত্রা থিটা আইস, কি ধরলাম, বরফ বিন্দুর তাপমাত্রা থিটা আইস। তাহলে স্টিম বিন্দুর তাপমাত্রা কি হবে, থিটা স্টিম। তাহলে বরফ বিন্দু এবং স্টিম বিন্দু কি, এটা আমরা একটু আগে বলেছি। বরফ বিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলে, আর স্টিম বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে পরিণত হয়, তাকে স্টিম বিন্দু বলে। তাহলে বরফ বিন্দুর তাপমাত্রা থিটা আইস, স্টিম বিন্দুর তাপমাত্রা কি, থিটা স্টিম। এখন এই তাপমাত্রায় কোন একটা পদার্থের মান ধরলাম এক্স আইস এবং এক্স স্টিম। তাহলে কি প্রথমে আমরা বরফ বিন্দুর তাপমাত্রা থিটা আইস ধরেছি, স্টিম বিন্দুর তাপমাত্রা থিটা স্টিম। আর এই তাপমাত্রায় কোন একটি পদার্থের ধর্মের মান এক্স আইস এবং এক্স স্টিম। এবার এই তাপমাত্রা চেঞ্জ করে আমি তাপমাত্রা নিব থিটা, অর্থাৎ থিটা তাপমাত্রা। আমি যদি থিটা তাপমাত্রা নেই তাহলে কোন একটি পদার্থের ধর্মের মান কি হবে, এক্স থিটা, অর্থাৎ থিটা তাপমাত্রায় ওই পদার্থের ধর্ম কি ধরলাম, এক্স থিটা। আর হচ্ছে স্টিম বিন্দু এবং বরফ বিন্দু এর মধ্যে মৌলিক ব্যবধান কি ধরলাম, এন ধরলাম। অর্থাৎ স্টিম বিন্দু ও বরফ বিন্দুর মধ্যে মৌলিক পার্থক্য কত, এন। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস, 100 থেকে 0 বিয়োগ করে কত হয়, আমরা সেই ব্যবধানে কি ধরলাম, এন ধরলাম। আশা করি কি বুঝতে পেরেছো। এবার আমি এটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি। তাহলে আমি একটা সমীকরণ লিখবো কিভাবে, দেখো, একটা তাপমাত্রা থিটা মাইনাস নিম্ন স্থির বিন্দু থিটা আইস, আর নিচে সবসময় কি থিটা স্টিম মাইনাস থিটা আইস। আর এই পাশে আমি এটা মুছে দিচ্ছি, এক্স থিটা মাইনাস এক্স আইস, আর নিচে সবসময় কি এক্স স্টিম মাইনাস এক্স আইস। এবার খেয়াল করে দেখো, এই থিটা স্টিম মাইনাস থিটা আইস এর পরিবর্তে আমি লিখতে পারি, কি লিখতে পারি, সুতরাং থিটা মাইনাস থিটা আইস এর পরিবর্তে লিখতে পারি কি, এম। এখানে এম কি, অর্থাৎ স্টিম বিন্দু এবং বরফ বিন্দুর মৌলিক ব্যবধান কি, এম। আর এই পাশে যা আছে তাই, এক্স থিটা মাইনাস এক্স আইস, আর এই পাশে এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটা হচ্ছে আমাদের গাণিতিক সমীকরণ, অর্থাৎ স্টিম বিন্দু ও বরফ বিন্দুর মধ্যে সম্পর্ক। এবার খেয়াল করো, আমি এখান থেকে কি লিখবো, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, এই সমীকরণ থেকে, কার ক্ষেত্রে, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কি হবে দেখো তো, থিটা মাইনাস, তাহলে সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি 0। এই যেখানে দেখো এই সূত্র অনুযায়ী থিটা মাইনাস থিটা আইস, তাহলে থিটা তো ঠিকই থাকবে, আর থিটা আইস মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমি সেলসিয়াস স্কেল কি কনসিডার করতেছি। আর এখানে দেখো এম বলতে কি, মৌলিক ব্যবধান, অর্থাৎ স্টিম বিন্দু ও বরফ বিন্দুর মৌলিক ব্যবধান কত, অর্থাৎ 100 বিয়োগ কত, 0। কারণ আমরা জানি সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ তাপমাত্রা 100 আর সর্বনিম্ন তাপমাত্রা কত, 0। এই জন্য সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ কি, সর্বনিম্ন তাপমাত্রা। এবার খেয়াল করে দেখো, এই পাশে যা ছিল তাই থাকবে, এক্স থিটা মাইনাস এক্স আইস, আর এর নিচে কি ছিল, এক্স স্টিম মাইনাস এক্স আইস। আমি এখন খেয়াল করো, 100 থেকে 0 বিয়োগ করি কি, তাহলে কি থাকতেছে, 100 থাকে না। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, সুতরাং থিটা ইকুয়াল এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। খেয়াল করো, এই পাশে 100টা কি ভাগ আছে না, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, গুণ হবে না, এই যে গুণ। আর
অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা বের করার সূত্র x থিটা মাইনাস x আইস ভাগ x স্টিম মাইনাস x আইস গুণন এই 100 এর পাশে ভাগ আছে এটা এসে কি হবে গুণ হবে। এটা গেল আমাদের কি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। এবার আমরা বের করব ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। খেয়াল করো একই ফরম্যাটে কার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। তাহলে সূত্র কি ছিল কি থিটা, খেয়াল করো থিটা মাইনাস থিটা আইস। তাহলে ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে কত সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট। এজন্য লিখলাম থিটা মাইনাস 32। আর ব্যবধান কি হবে ফারেনহাইট স্কেলে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আমাদের 212 আর সর্বনিম্ন কত 32। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কোন স্কেলে ফারেনহাইট স্কেলে। আর এই পাশে কি ছিল এই পাশে চেঞ্জ হবে না x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস। খেয়াল করো আমরা এখন এটা মুছে দিচ্ছি। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি থিটা মাইনাস 32 এখানে ভাগ করলে কত হয় 180 হয়। আর এই পাশে রাশি কত হয় x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এই 100টা কি আছে 100 এর পাশে ভাগ আছে ওই পাশে গেলে কি অবশ্যই গুণ হবে। আর 32 এর পাশে মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হবে। অর্থাৎ আমরা একবারে দিলে কি লিখতে পারি থিটা ইকুয়াল 32 এর পাশে কি আছে মাইনাস আছে না অবশ্যই মাইনাস আছে সেটা পাশে গেলে কি হবে প্লাস হবে। তাহলে 32 প্লাস x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস। আর খেয়াল করো এই 180 টা কি ভাগ আছে এই ভাগটা কি আছে অবশ্যই কি হবে গুণ হবে। তাহলে এটা আছে কি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করার সূত্র। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো। আমরা বললাম না বরফ বিন্দু এবং স্টিম বিন্দুর সম্পর্ক পড়লে সবগুলা আমাদের থার্মোমিটারের কি গাণিতিক সমীকরণ আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। তো আজ এ পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে ইনশাআল্লাহ শুরু করব। সবাই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।